আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? রবি 10 মিনিট স্কুল আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ এনায়েত। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে চলতরিৎ চ্যাপ্টারের হুইটস্টোন ব্রিজ। টপিকসটি খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি বিভিন্ন বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করি, দেখা যায় প্রত্যেকবারই হচ্ছে এখান থেকে কোশ্চেন আসে, যে বিশেষ করে সৃজনশীল কোশ্চেন আসে। সো আমরা আজকে এটা ভালো করে শেষ করব, আর তোমাদের জন্য থাকবে দুইটা কুইজ পরীক্ষা, আর একদম সবার শেষে হচ্ছে আমরা সৃজনশীল প্র্যাকটিস করব। তো চলো বন্ধুরা, তোমরা যেটা করো এখন দ্রুত লাইভ ক্লাসটি শেয়ার করে দাও, যাতে করে সবাই লাইভ ক্লাসটিতে জয়েন করতে পারে, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যে যাতে করে তারাও লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে। আর তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও কে তোমরা কোন জায়গা থেকে লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করতেছো। পাশাপাশি তোমরা কলেজের নামটিও লিখে দিও। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করি আজকে আমাদের হুইটস্টোন ব্রিজ। তো হুইটস্টোন ব্রিজ হচ্ছে কি, দেখো যে আমরা হচ্ছে এই যদি চারটা রোধ নেই, যেমন আমি চারটা রোধ নিয়েছি, একটা পি কিউ আর এস, এই চারটা রোধ নিয়ে যদি আমি শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে একটা লুপ বানাই, দেখো একটা লুপ তৈরি হয়েছে না, এই যে লুপ, এই লুপের দেখো আমি কয়টা কমন বিন্দু পাই, আমি চারটা কমন বিন্দু পাচ্ছি। আমি নাম লিখে দিচ্ছি এ বি সি ডি। তাহলে আমি চারটা কি পেলাম? সংযোগ বিন্দু পেলাম। এখন আমি দেখতে পাচ্ছি এ আর সি কি বিপরীত সংযোগ স্থল। সো আমি দেখে নেই তোমরা এখন কে কে আমার সাথে লাইভ ক্লাসটিতে দেখতেছো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি নাইমুদ্দিন শুভ, হ্যাঁ, শাহরিয়ার নাহিয়ার নিপু, হ্যাঁ, আসসালামু আলাইকুম, জি, নিশাত মান্না আপু, ওয়ালাইকুম আসসালাম, জি, তারপর হচ্ছে আহমেদ সাগর, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে কোন জায়গা থেকে লাইভ ক্লাসটি দেখতেছো এবং তোমার কলেজের নামটি লিখে দাও কমেন্ট বক্সে। আর অবশ্যই লাইভ ক্লাসটি শেয়ার করে দাও, যাতে করে সবাই লাইভ ক্লাসটি দেখতে পারে। তো আমি একটু দুঃখিত, আমার একটু প্রবলেমের জন্য হচ্ছে আমার লাইভ ক্লাসটিতে একটু একটু দেরিতে শুরু হয়েছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো আমরা কি নিলাম? আমরা চারটা সংযোগ বিন্দু পেলাম। সো এ আর বি কি বিপরীত সংযোগ স্থল, আর বি আর ডি কি বিপরীত সংযোগ স্থল। এখন এই এ আর সি দুইটা বিপরীত সংযোগ স্থলের মাঝখানে যদি আমি একটা ব্যাটারি বা কোষ আর একটা চাবি নেই, এবং আরো যে আমার দুইটা বিপরীত সংযোগ স্থল আছে, একটা বি একটা ডি, এদের মাঝখানে যদি একটা আমি গ্যালভানোমিটার লাগিয়ে দিই, তাহলে যে সিস্টেম তৈরি হবে এই সিস্টেমকে বলা হয় হুইটস্টোন ব্রিজ। তো আমরা হুইটস্টোন ব্রিজ পেয়ে গেলাম। আচ্ছা, হুইটস্টোন ব্রিজ আমাদের লাভটা কি? এই যে এত হুইটস্টোন এত কষ্ট করে একটা সার্কিট বানালাম, এই সার্কিটের কাজটা কি? হ্যাঁ, তোমরা কমেন্টে লিখে দাও যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজের ফাংশনটা কি একটু কমেন্টে লিখে দাও। সো আমরা চারটা কমন বিন্দু পেলাম, আর আমাদের হচ্ছে এই যে দেখো পি কিউ আর এস, এই চারটা, এই এবি বাহুকে বলা হয় প্রথম বাহু, এবি বাহুকে বলা হয় প্রথম বাহু, হ্যাঁ, বিসি বাহুকে বলা হয় দ্বিতীয় বাহু, বিসি বাহু হচ্ছে আমার দ্বিতীয় বাহু, আর এই যে সিডি এটা কিন্তু তৃতীয় বাহু না, আমাদের তৃতীয় বাহু হচ্ছে এডি বাহু। সো এডি হচ্ছে আমাদের তৃতীয় বাহু, আর এই সিডি হচ্ছে আমার বা ডিসি হচ্ছে চতুর্থ বাহু। ক্লিয়ার? তোমাকে অবশ্যই এই সিকোয়েন্সগুলো মনে রাখতে হবে, কারণ সৃজনশীলে যখন আসবে তোমার এই সিকোয়েন্স মনে রাখতে হবে। এটা হচ্ছে প্রথম বাহু রোধ, কিউ হচ্ছে দ্বিতীয় বাহু রোধ, আর আর হচ্ছে তৃতীয় বাহু রোধ, আর এস কি চতুর্থ বাহু রোধ। হ্যাঁ, আমি একটু দেখি নেই যে তোমরা কে কে কমেন্টে লিখতে পেরেছো যে আমরা এই হুইটস্টোন ব্রিজ কেন শিখবো বা এর কাজটা কি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তোমরা কমেন্টে লিখে দাও যে এই হুইটস্টোন ব্রিজের কাজ কি। ওকে,
সো আমরা যদি এখন এই যে চারটা আমরা সংযোগস্থল পেলাম, আমি এইগুলোর মধ্যে দিয়ে এখন যদি আমি চাবি বন্ধ করে দিই, ধরো এই চাবিটা বন্ধ করে দিলাম, তখন কি হবে? তখন হচ্ছে এই কারেন্ট দিয়ে কি সার্কিট দিয়ে কারেন্ট যাত্রা শুরু করবে। সো আমি এখানে কারেন্ট নিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার আই কারেন্ট, এটা হচ্ছে বর্তনী মেন কারেন্ট। কেন এখান দিয়ে শুরু করলাম? এটা প্লাস এটা মাইনাস, কারণ হচ্ছে উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজে যায়, কারণ কি চায়? কারেন্ট ব্যালেন্স চায়। সো এইখান থেকে কারেন্ট বের হবে, বাট যখন আমার কারেন্ট এ সংযোগস্থলে চলে আসবে তখন সে দুইটা রাস্তা পাবে। সো দুই রাস্তা দিয়ে কারেন্ট চলে যাবে, এদিক দিয়ে কারেন্ট যাবে, এদিক দিয়েও কারেন্ট যাবে। সো এদিক দিয়ে যে কারেন্ট যাবে সেটাকে হচ্ছে আইপি এর নামে যদি আমি লেবেলিং করি, আর এদিক দিয়ে যে কারেন্ট যাবে সেটাকে যদি আমি আইআর দিয়ে লেবেলিং করি, তাহলে কোনো প্রবলেম নাই। সো এরপরে দেখো, এখন কোশ্চেন হচ্ছে এই যখন আইপি কারেন্ট বি বিন্দুতে আসবে তখন কি হবে? তখন দেখো, তখন তিনটা কেস হতে পারে। কেস 1 আমি লিখে দিচ্ছি। কেস 1 এ কি হতে পারে? দেখো, কেস 1 এ হতে পারে যে বি বিন্দুর ভোল্টেজ এক নাম্বার ডি বিন্দুর চেয়ে বেশি, অর্থাৎ এই বি বিন্দুর ভোল্টেজ ডি বিন্দু ভোল্টেজের চেয়ে বেশি। সো এটা হতে পারে। 2 নম্বর কন্ডিশন কি হতে পারে? যে উল্টো হতে পারে, যে এরকম হতে পারে। আর 3 নম্বর কন্ডিশন কি? দেখো 3 নম্বর হতে পারে হচ্ছে এই দুইটা সমান সমান, আমরা সবাই সমান সমান, এই যে অর্থাৎ বি বিন্দুর ভোল্টেজ আর ডি বিন্দুর ভোল্টেজ সমান সমান, এটাও হতে পারে। এই তিনটা কেস হতে পারে। সো তোমরা কমেন্টে লিখে দাও যে এই হুইটস্টোন ব্রিজের কাজ কি। আচ্ছা, এখন আমরা ধরি এই প্রথম কন্ডিশন ধরে আমরা আগাই, যে প্রথম কন্ডিশন কি ছিল? যে বি বিন্দুর ভোল্টেজ ডি বিন্দুর চেয়ে বেশি। তাহলে কি হবে? দেখো, তাহলে কারেন্ট হচ্ছে এই যে এখান দিয়ে চলে যাবে কারেন্টটা, এখানে গিয়ে এইখানে চলে আসবে। হ্যাঁ, এখানে এসে এই আর আই আর এর সাথে সংযুক্ত হয়ে আইএস আকারে বের হয়ে যাবে। ওকে, তারপরে এইখানে আমার যাবে হচ্ছে আই কিউ কারেন্ট, আমি নাম দিয়ে দিচ্ছি আই কিউ কারেন্ট। আর এই আই কিউ আর আইএস সি বিন্দুতে এসে মিলিত হয়ে আবার আই আকারে বের হয়ে যাবে। ক্লিয়ার? যেই আই কারেন্ট আমরা পাঠিয়েছিলাম সেই আই কারেন্ট কি আবার আমি পেয়ে গেলাম। আচ্ছা, এখন এই যে আমি চাবি যে এখানে সংযুক্ত করছি, চাবি কিন্তু কখনো এখানেও থাকতে পারে। চাবি যে সবসময় এখানে থাকবে এমন না, আমি চাইলে চাবি এখানেও লাগাতে পারি, এখানেও লাগাতে পারি চাবি। সো তোমরা জেনে নাও যে চাবিটা এখানেও হইতে পারে। সো আমি এটা মুছে দিচ্ছি, আমি ধরে নিলাম চাবিটা আমার ওখানে আছে। ওকে, আচ্ছা, এখন আমরা যদি এই এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে, ডি বিন্দুতে কিরশফের প্রথম সূত্র ব্যবহার করি, কোশ্চেন হচ্ছে কেন আমরা এই বিন্দুগুলোতে কিরশফের প্রথম সূত্র ব্যবহার করব? হ্যাঁ, আমরা জানি কিরশফের প্রথম সূত্র কার জন্য প্রযোজ্য? কিরশফের প্রথম সূত্র হচ্ছে জাংশনের জন্য প্রযোজ্য, জাংশন বা সংযোগ স্থল। তো জাংশন কাকে বলা হয়? সার্কিটের যেখানে কমপক্ষে তিনটা তার এসে মিলিত হবে সেই বিন্দুগুলোকে বলা হয় জাংশন। একটু লিখে নাও প্লিজ, রাইট ইট ডাউন। জাংশন কাকে বলে? জাংশন হচ্ছে যেখানে কমপক্ষে তিনটা তার এসে মিলবে সেই বিন্দুগুলোকে বলা হয় জাংশন। এবং জাংশনগুলোতে হচ্ছে আমরা কিরশফের প্রথম সূত্র ব্যবহার করতে পারি, দ্যাট মিন্স কেসিএল, কিরশফস কারেন্ট ল। সো আমরা যদি এখন এই এ এবং বি বিন্দুতে যদি আমরা কিরশফের কেসিএল ব্যবহার করি তাহলে কি পাবো? বি বিন্দুতে এবং হচ্ছে ডি বিন্দুতে কেসিএল ব্যবহার করে আমরা কি পাবো? দেখো, বি বিন্দুতে দেখো কোন কোন কারেন্ট আসতেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বি বিন্দুতে দুইটা কারেন্ট আসতেছে নাকি? না, একটা কারেন্ট আসতেছে, সেটা হচ্ছে আইপি। আর দুটো কারেন্ট বের হচ্ছে, সেটা হচ্ছে আইজি, এটা আমরা আইজি দিয়ে প্রকাশ করতে পারবো, আর ওটা হচ্ছে আইকিউ। সো বি বিন্দুতে যদি আমরা কেসিএল ব্যবহার করি তাহলে কি হবে? হবে হচ্ছে আই পি সমান সমান আই জি প্লাস আইকিউ। এবং আমরা যদি ডি বিন্দুতে কেসিএল ব্যবহার করি তাহলে কি পাবো? দেখো, এই যে ডি বিন্দুতে কি কি কারেন্ট আসতেছে? দুইটা কারেন্ট আসতেছে, একটা হচ্ছে আইআর, একটা হচ্ছে আইজি, আর বের হচ্ছে কে? আইএস। তো
তো একটা সংযোগস্থলে যেই পরিমাণে কারেন্ট আসতেছে ঠিক সেই পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে। সো এটা হবে হচ্ছে আই আর প্লাস আইজি ইকুয়াল টু হচ্ছে আইএস। আচ্ছা, তো এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা কমেন্টে জানিয়ে দাও যে স্যার আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। হ্যাঁ, নাহিয়ান ফেরদাউস, থ্যাঙ্কস এ লট টু ইউ। তুমি লিখতে পাচ্ছ যে আমরা এই হুইটস্টোন ব্রিজের ব্যবহার কি। হ্যাঁ, এটার সাহায্যে হচ্ছে আমরা অজানা রোধ নির্ণয় করতে পারি। অর্থাৎ যদি ধরো পি কিউ আর এই তিনটা রোধের মান আমার জানা আছে বাট এস এর মান আমার জানা নেই, তখন হচ্ছে এই হুইটস্টোন ব্রিজের সাহায্যে আমরা এই চতুর্থ রোধের মান নির্ণয় করতে পারি। এখন তোমরা কমেন্টে লিখে দাও যে আমি এই পর্যন্ত তোমাদের যা বুঝালাম তোমরা কি ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা, অথবা কোনো জিনিস আবার বুঝাতে হবে কিনা, একটু কমেন্টে জানিয়ে দাও। আর তোমরা লাইভ ক্লাসটি শেয়ার করে দাও যাতে করে সবাই লাইভ ক্লাসটি দেখতে পারে, যাতে করে সবাই এটা থেকে উপকৃত হতে পারে। আচ্ছা, তো আমাকে একজন লিখছে জি হ্যাঁ, ও নাইনান ফেরদাউস, থ্যাংক ইউ, ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। ফারহানা পারভিন, হ্যাঁ বুঝতে পেরেছি স্যার, হ্যাঁ থ্যাংক ইউ। এবার হচ্ছে আমরা লুপ নিয়ে কথা বলবো। আচ্ছা, এখানে লুপ কয়টা আমাকে বলো। এই যে আমরা হুইটস্টোন ব্রিজ পেলাম, এখানে টোটাল কয়টা লুপ আছে আমাকে একটু কমেন্টে লিখে দাও যে এখানে হুইটস্টোন ব্রিজে টোটাল কয়টা লুপ আছে। হ্যাঁ, টোটাল কয়টা লুপ আছে আমি লুপগুলো লিখে দিচ্ছি। আমি একটা লুপ লিখে দিচ্ছি, টোটাল কয়টা লুপ আছে তোমরা আমাকে কমেন্টে জানাও, কমেন্টে জানিয়ে দাও টোটাল কয়টা লুপ আছে। সো আমি একটা লিখতেছি এ বি ডি এ, এটা হচ্ছে একটা লুপ, এ বি ডি এ লুপ। লুপ নাম্বার হচ্ছে 2, এই বি ডি সি বি। লুপ কি আসলে? লুপ হচ্ছে একটা পয়েন্ট থেকে শুরু করবে, ঘুরে ফিরে ঘুরে আবার সেই বিন্দুতে ফিরে আসবে, তাহলে বি ডি সি বি, এটা একটা লুপ। আর কি কি লুপ আছে? হ্যাঁ আরো লুপ আছে। বলে না যে চোখ থাকলে হবে না, দৃষ্টি থাকা চাই, এখানে ঠিক তেমনি আরো অনেকগুলো লুপ আছে। আমি দেখতে পাচ্ছি যে এ ডি সি, আমি যদি এটা নাম দিয়ে দেই জি, আর ধরো এটা হচ্ছে আমাদের এইচ, তাহলে কিন্তু একটা আমরা লুপ পাচ্ছি। সেটা কি? এ ডি সি জি এইচ আবার এ। তোমাকে কিন্তু ঘুরে ফিরে আবার সেই বিন্দুতে ফিরে আসতে হবে যেখান থেকে তুমি শুরু করেছো যাত্রা। সো এ বি সি জি এইচ এ। হ্যাঁ, আরো লুপ কয়টা আছে বলো? হ্যাঁ আরো লুপ আছে। দেখো তুমি যদি এই মাঝখানে জি গ্যালভানোমিটার এটাকে যদি বাদ দাও তাহলে কিন্তু পুরো টুক মিলে একটা লুপ হয়। সেটা কি হবে? সেটা হচ্ছে এটা হবে এ বি সি ডি এ। হ্যাঁ, আমি একটু কমেন্ট চেক করতেছি যে তোমরা কে কে বলতে পারছো যে এখানে টোটাল কয়টা লুপ আছে। হ্যাঁ আরো লুপ আছে কিনা বলো দেখি। হ্যাঁ তিনটা। নাহিয়ান তানভীর শাহরিয়ার শিহাব, তিনটা। না না, টোটাল তিনটা না। ইউ আর সাকসেসফুলি রং, নো প্রবলেম। হ্যাঁ রোহিত বলতেছো এ ডি সি বি এ। হ্যাঁ এ বি সি ডি এ। আমার কোশ্চেন হচ্ছে টোটাল কয়টা লুপ হতে পারে তোমরা কমেন্টে জানিয়ে দাও। হ্যাঁ আরো লুপ আছে। দেখো এই যে একটা লুপ, আমরা যদি এটাকে কনসিডার করি এ বি সি জি এইচ এ, এটা একটা লুপ। আমি এখানে লিখতেছি 5 নাম্বার এ বি সি জি এইচ এ, এটাও একটা লুপ। এ বি সি জি এইচ এ, এটা একটা লুপ। তো মোটামুটি এখানে 5টা লুপ আছে। সো আমরা এটা দেখতে পেলাম। এখন হচ্ছে আমরা চলো এই একটা লুপ, লুপ 1 এবং লুপ 2। আচ্ছা
আমরা লুপগুলোতে কোন ফর্মুলা ব্যবহার করব, কেভিএল না কেসিএল? অবশ্যই কেভিএল, কিরশফের দ্বিতীয় সূত্র। সো লুপগুলোতে আমরা কেভিএল ব্যবহার করে পাই, লুপ হচ্ছে এ বি ডি এ, এই লুপে যদি আমরা কেভিএল ব্যবহার করি তাহলে কি পাবো? সো কেভিএল ব্যবহার করার জন্য তোমাকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে হচ্ছে এই সাইন প্লাস মাইনাস সাইনটাকে ঠিক করতে হবে। কেভিএল আমরা কি জানি যে সামেশন অফ আই আর ইকুয়াল টু সামেশন অফ ই। এখন যদি ই কে আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? সামেশন অফ মাইনাস সামেশন অফ ই ইকুয়াল টু 0। আচ্ছা, এটা কিন্তু প্লাস মাইনাস সবই হতে পারে। সো এখানেও প্লাস মাইনাস হতে পারে, এখানেও মাইনাস প্লাস হতে পারে। তো কোথায় প্লাস হবে কোথায় মাইনাস হবে চলো আমরা সার্কিট থেকে ঠিক করে নিব। আচ্ছা, যে দিক দিয়ে কারেন্ট যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এ থেকে বি এর দিকে কারেন্ট যাচ্ছে, এ বি তারে এ থেকে বি এর দিকে কারেন্ট যাচ্ছে, তার মানে হচ্ছে এটা প্লাস এটা মাইনাস। আচ্ছা কেন বলেন তো দেখি? কারণ হচ্ছে যদি এই রোদের কিন্তু দুইটা টার্মিনাল, একটা হচ্ছে কি স্টার্টিং টার্মিনাল, এটা হচ্ছে এন্ডিং টার্মিনাল। তো এই টার্মিনালে যদি উচ্চ ভোল্টেজে না থাকতো, এই টার্মিনাল যদি নিম্ন ভোল্টেজে না থাকতো তাহলে কারেন্ট কিন্তু কখনো এদিক দিয়ে যেত না। কারণ তোমরা জানো কারেন্ট সবসময় কি উচ্চ বিভব হইতে নিম্ন বিভবে যায়। সো তো যেদিক দিয়ে কারেন্ট চলে যাচ্ছে সেদিকে আগে প্লাস পরে মাইনাস আমরা দিয়ে যাচ্ছি, আগে প্লাস পরে মাইনাস। দেখো এই এডি তারে এ থেকে ডি দিকে কারেন্ট যাচ্ছে, সো এখানে প্লাস এখানে মাইনাস, এরপর হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস। আচ্ছা, এই প্লাস মাইনাসের ব্যাপারে যদি তোমাদের কারো কোনো কনফিউশন থাকে প্লিজ কমেন্টে জানাও। তোমরা কি আমি যেভাবে প্লাস মাইনাস ধরেছি এই সিস্টেমটা থেকে তুমি ধরতে পারছো কিনা একটু কমেন্টে জানাও যে স্যার এটা আমি বুঝতে পেরেছি বা আমি এটা বুঝতে পারি নাই, একটু কমেন্টে জানাও। সো কমেন্টে জানাও যে কে কে এই প্লাস মাইনাস ব্যাপারটা বুঝতে পারোনি। সো আমাদের লুপগুলো যদি আমরা কনসিডার করি তাহলে আমরা কি কি পাবো আমরা লিখে ফেলি। তো তার আগে আমাকে কমেন্টে জানাও যে তোমরা কি এই যে প্লাস মাইনাস আমি যেভাবে ধরেছি সেটা কি তোমার কাছে ক্লিয়ার কিনা? হ্যাঁ ক্লিয়ার না? এমডি জিহাদ ক্লিয়ার না? আচ্ছা আমি তাহলে আবার বলি, আমি বলতে চাচ্ছি তোমাকে যেই দিক দিয়ে কারেন্ট যাবে সেখানে আগে প্লাস দিবে পরে মাইনাস দিবে। দেখো এই রোদের মধ্যে দিয়ে এবি যদি একটা তার হয় সেখানে রোদ আছে পি, ওকে? এখন পি রোদের দেখো একটা রোদের কয়টা টার্মিনাল থাকে, দেখো এই যে ধর এটা আমার পি রোদ, এটা আমার এবি তার, এটা হচ্ছে আমার পি রোদ। এখন এদিক দিয়ে যদি কারেন্ট যায়, আচ্ছা কারেন্ট কেন যাচ্ছে? কারণ এই জন্য যাচ্ছে যে এই প্রান্ত হচ্ছে এই মানে এ প্রান্ত হচ্ছে উচ্চ ভোল্টেজে আছে আর বি প্রান্ত হচ্ছে নিম্ন ভোল্টেজে আছে, এই জন্য কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে। কারেন্ট হচ্ছে উচ্চ ভোল্টেজ থেকে কারেন্ট নিম্ন ভোল্টেজে যায়। সো এই দিক দিয়ে কারেন্ট যেহেতু যাচ্ছে তার মানে হচ্ছে এটা প্লাস এটা মাইনাস। আচ্ছা যদি কারেন্ট উল্টো দিকে যেত তাহলে কি হইতো? এটা ধরো যদি এ হইতো, এটা যদি বি হইতো, আর কারেন্ট যদি এদিকে যেত তখন এটা প্লাস এটা মাইনাস হইতো। ক্লিয়ার? এভাবে করে তো যেদিক দিয়ে কারেন্ট যাচ্ছে সেখানে আগে প্লাস পরে মাইনাস, এভাবে পুরো সার্কিটে তুমি দিয়ে যাও, রোদের গায়ে আগে প্লাস পরে মাইনাস দিয়ে যাও। এবার বলো এটা ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের জন্য? নাইন অফ ফেরদাউস ক্লিয়ার, থ্যাংক ইউ। দিহান আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ওকে তাহলে তাহলে এবার হচ্ছে আমরা তাহলে কেভিএলটা ব্যবহার করে ফেলি। তাহলে আমরা দুইটা লুপ নেই, আমরা হচ্ছে এই একটা লুপ এই একটা লুপে আমরা যদি কেভিএল ব্যবহার করি তাহলে কি লিখতে পারবো? এই একটু পরে কিন্তু তোমাদের জন্য কুইজ আছে, তুমি যদি এটা বুঝতে না পারো তাহলে কিন্তু কুইজে তুমি ভালো করতে পারবে না। সো এবার যদি তোমার বুঝতে অসুবিধা হয় আগে ক্লিয়ার করে নাও। আমরা লুপ নেই এ বি ডি এ লুপ, তাহলে এ বি ডি এ। সো প্রথম হচ্ছে আমরা কি জানি সামেশন অফ আই আর, অর্থাৎ আই এর সাথে কি আর গুণ দিব, তাহলে আই হচ্ছে আমার আইপি আর রোধ হচ্ছে পি।
তাহলে সামেশন অফ আইআর হয়ে গেল। তারপর কি হবে, একটা আরেকটা দেখো এই বিসি বিডি এর মধ্যে দিয়ে, তাহলে আগে হচ্ছে আমি লিখতেছি আইজি ইনটু জি। তো মাইনাস কেন দিলাম বা প্লাস কেন দিলাম এটা আমি ঠিক করে ফেলবো। তারপর হচ্ছে আমার এইটা আই আর ইনটু আর ইকুয়াল টু 0। এখানে 0 কেন, যেহেতু এই আমাদের এই লুপের মধ্যে কোনো কি নাই, ব্যাটারি নাই, সো ব্যাটারি সাবজেক্ট পুরো বাদ। এখন দেখো আমি কোথায় মাইনাস দেব কোথায় প্লাস দিব, আমি সবগুলোকে প্রথম মাইনাস দিয়ে গেলাম, কারণ যদি প্লাস দিতে হয় তাহলে দিতে পারবো। সো এখন আসি, এই যে আমি এ থেকে যখন বি এর দিকে গেলাম তখন দেখো প্লাস থেকে গেছি কোথায়, মাইনাসে। তো প্লাস থেকে যখন মাইনাসে যাই ভোল্টেজ কি ডাউন হয় নাকি রাইজ হয়? দেখো তুমি যখন প্লাস থেকে মাইনাসে যাও এটা কি ভোল্টেজ কি রাইজ হয় নাকি ভোল্টেজ ড্রপ হয়? অবশ্যই ভোল্টেজ ড্রপ হয়, ভোল্টেজ ড্রপ। সো ভোল্টেজ ড্রপ হইলে আমরা মাইনাস দিব। আর যদি আমি মাইনাস থেকে প্লাসে যাই, মাইনাস থেকে প্লাসে মানে হচ্ছে লো ভোল্টেজ থেকে আমি হাই ভোল্টেজে যাচ্ছি, দ্যাটস হোয়াই ভোল্টেজ ইজ রাইজিং। তো ভোল্টেজ যদি কি হয় রাইজ করে বা ভোল্টেজ আপ হয়, সো তখন আমরা দিব প্লাস। এটা হচ্ছে কনভেনশন, প্রচলিত নিয়ম। তুমি চাইলে এটা ঘড়ি কাঁটার দিকে কারেন্ট পাঠাচ্ছে কিনা, ঘড়ি কাঁটার উল্টো দিকে কারেন্ট পাঠাচ্ছে কিনা এভাবেও ঠিক করতে পারো, বাট এটা সবচেয়ে সহজ। ওকে, তুমি এটা খেয়াল করবে, যদি মাইনাস থেকে প্লাসে যাও তার মানে হচ্ছে ভোল্টেজ আপ, তুমি যদি প্লাস থেকে মাইনাসে যাও তার মানে ভোল্টেজ ড্রপ। যদি ভোল্টেজ ড্রপ হয় তাহলে তার আগে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব, আর যদি ভোল্টেজ আপ হয় তাহলে প্লাস চিহ্ন ব্যবহার করব। সো দেখো আমরা এখান থেকে যখন যাচ্ছি ভোল্টেজ কি ড্রপ হচ্ছে না? সো ভোল্টেজ কি হচ্ছে কমে যাচ্ছে, তাহলে ভোল্টেজ যদি কমে যায় তাহলে আমরা মাইনাস দিব। দেন হচ্ছে আমরা যখন বি থেকে ডি এর দিকে যাব তাহলে ভোল্টেজ কি হচ্ছে ডাউন হচ্ছে, তো ডাউন হলে কি মাইনাস দিব। এরপর হচ্ছে ডি থেকে আমরা কোথায় যাব, এ তে যাব। এবার দেখো আগে মাইনাস পরে প্লাস, তো আগে মাইনাস পরে প্লাস তার মানে হচ্ছে ভোল্টেজ ইজ রাইজিং। তো রাইজিং হলে আমরা কি দেব, প্লাস। তো আশা করি বুঝতে পেরেছো। তো এটা যারা বুঝতে পেরেছো তারা হচ্ছে এবার আমাকে বলে দিতে পারবে যে এর পরের লুপে যদি আমরা ব্যবহার করি কেভিএল তাহলে কি হবে, বিডিসিবি। তাহলে বিডিসিবি লুপে কেভিএল ব্যবহার করি তাহলে কি পাবো? তাহলে চলে যাই এই লুপটা কোথায়, এই লুপটা হচ্ছে বিডিসিবি। আচ্ছা, তো এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে বি থেকে ডি এর দিকে, তাহলে হচ্ছে আগে প্লাস পরে মাইনাস, পরে যেটা হবে সেটাই লিখবো। তারপরে হচ্ছে মাইনাস, তার মানে হচ্ছে ভোল্টেজ কি ডাউন হচ্ছে। তো ভোল্টেজ ডাউন হলে আমি বলছি তোমাদের প্লাস মাইনাস দিতে হবে। সো আইজি ইনটু জি। জি কি, জি হচ্ছে গ্যালভানোমিটার অভ্যন্তরীণ রোধ। তো এই অভ্যন্তরীণ রোধ কাকে বলে তোমরা কমেন্টে লিখে জানাও যে হোয়াট ইজ ইন্টারনাল রেজিস্ট্যান্স। আচ্ছা, এরপর হচ্ছে মাইনাস আইজি ইনটু জি। এবার হচ্ছে মাইনাস আবার মাইনাস মাইনাস আইএস ইনটু এস। দেন হচ্ছে প্লাস প্লাস হচ্ছে আই কিউ ইনটু কিউ ইকুয়াল টু 0। ওকে, দ্যাটস ইট। এখন হচ্ছে তোমরা কি এটা বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানিয়ে দাও যে স্যার এটা ক্লিয়ারলি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ এখন ক্লিয়ার, থ্যাংক ইউ। জাহানারা আক্তার বলতেছেন যে স্যার ক্লিয়ার বুঝতে পেরেছি, ঠিক আছে। তো তুমি কি আসলে ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা? আমাদের একটা কুইজ আছে এখন, যদি কুইজে তুমি ভালো করো তাহলে বুঝতে পারবো যে তুমি বুঝতে পেরেছো। তো আমি কুইজটি লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু দাও। আচ্ছা, তো এটা হচ্ছে এখন যদি আমাদের মনে আছে তিনটা কেস ছিল, যে একটা কেস হচ্ছে বি বিন্দুর ভোল্টেজ বেশি হবে ডি বিন্দুর তুলনায়, আরেকটা কেস কি ছিল ডি বিন্দুর ভোল্টেজ কি হবে কম হবে, আরেকটা কেস কি যে
যদি এই বি বিন্দুর ভোল্টেজ আর ডি বিন্দুর ভোল্টেজ সমান হয় তখন কিন্তু এই গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না। এই যে গ্যালভানোমিটার কোনো কারেন্ট যাবে না তখন কি হবে? সো গ্যালভানোমিটার দিয়ে যদি কারেন্ট না যায় তখন গ্যালভানোমিটার কাটাও কোনো বিক্ষেপ দিবে না। এই অবস্থাকে বলা হয় কি? ব্যালেন্স কন্ডিশন, অর্থাৎ নিস্পন্দ বিন্দু, অর্থাৎ ভারসাম্য অবস্থা। তো এটাকে বলা হয় ভারসাম্য অবস্থা। তো সেটা যাওয়ার আগে আমরা কুইজটি দেখে নিচ্ছি। যারা কুইজে ভালো করবে তাদের জন্য হচ্ছে কুরিয়ারের চকলেট চলে যাবে। আচ্ছা, আমি এটা ধরে নিচ্ছি। এই দেখো যে আমার একটা সার্কিট দেওয়া আছে, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2017 সালে একটা এমসিকিউ আসছে দুইটা, যে এমন একটি লুপ দেওয়া ছিল বা এমন একটি সার্কিট দেওয়া ছিল, সেখানে তোমাকে বলতে হবে যে কারেন্ট, এই যে 1 নম্বর 2 নম্বর তোমাকে এমসিকিউ বলতে হবে, বলে দাও যে 1 এবং 2 এর অ্যানসার কোনটি হবে। যদি এটা বুঝতে অসুবিধা হয় তুমি বরিশাল বোর্ড 2017 চলে যাও। ওকে, বরিশাল বোর্ড 2017 এমসিকিউ। ওকে, সো কমেন্টে তুমি জানিয়ে দাও তোমার কুইজের অ্যানসার কোনটি হবে। এ এর জন্য কোনটা হবে আর বি এর জন্য ক খ লেখা দরকার নাই, তুমি এ বি সি তে লেখো। এ ফর আমেরিকা এভাবে লিখো। ওকে, হ্যাঁ, তুমি কমেন্টে জানিয়ে দাও এ নম্বরের অ্যানসার কি হবে। এর অ্যানসার কি হবে তুমি এখনই জানিয়ে দাও কমেন্টে। আর পাশাপাশি হচ্ছে আমরা এই কন্ডিশন নিয়ে আলোচনা করি, যখন হচ্ছে এই বি বিন্দুর ভোল্টেজ আর ডি বিন্দুর ভোল্টেজ সমান হবে তখন কোনো কারেন্ট যাবে না গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে। এজন্য এটাকে বলা হয় ভারসাম্য অবস্থা। আচ্ছা, আমরা কি পড়তেছি? হুইটস্টোন ব্রিজ। আচ্ছা, এই সার্কিটের মধ্যে ব্রিজ কোনটা? হ্যাঁ, ব্রিজ কোনটা বলতে হবে। ব্রিজ হচ্ছে এই বাহুটা, বিডি হচ্ছে আমাদের ব্রিজ। আচ্ছা, ব্রিজ যদি কাপাকাপি করে অর্থাৎ গ্যালভানোমিটার কাটা যদি বিক্ষেপ দেয় তাহলে কি ব্রিজ কি নিরাপদ? না, এজন্য এটাকে ভারসাম্য অবস্থা বলা হয় না। যখন গ্যালভানোমিটারে কোনো কারেন্ট যাবে না এটাকে বলা হয় ভারসাম্য অবস্থা। ঠিক আছে, সেটা কি? যে যদি তোমার বি বিন্দুর ভোল্টেজ আর ডি বিন্দুর ভোল্টেজ সমান হয় তখন গ্যালভানোমিটারে কোনো কারেন্ট যাবে না। তো সেটা নিয়ে আমরা আলোচনা করি। যদি গ্যালভানোমিটারে কোনো কারেন্ট না যায় তাহলে কি আইজি কি হবে? আইজি অবশ্যই শূন্য হবে। আইজি মানে কি? গ্যালভানোমিটার মধ্যে দিয়ে কারেন্ট। সো যদি এই কন্ডিশন ঠিক থাকে তাহলে আইজি কত হবে? আইজি হচ্ছে 0 হবে। তো আইজি যদি 0 হয় তো যেখানে যেখানে আমি আইজি ছিল সেগুলোতে সব 0 করে ফেলবো। দেখো এটা 0 হয়ে যাবে, তাহলে এটা কিন্তু বাদ। ও দেখা যাচ্ছে না, অনেক ছোট বোধ হয়। আচ্ছা, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2017 একটা দুইটা এমসিকিউ। আচ্ছা, এটা যদি বোঝা না যায় তাহলে আমি একটু এখানে একটু সুন্দর করে লিখে নিচ্ছি, যদি বোঝা না যায়। এই সার্কিট আমি লিখে নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে এরকম। যারা বুঝতে পারছো তারা লিখে দাও যে এটা অ্যানসার কত হবে। হ্যাঁ, তো এখানে একটা ব্যাটারি দেওয়া আছে, এটা হচ্ছে ব্যাটারি। ওকে, তো এটা হচ্ছে আমাদের E2, এটা হচ্ছে E1, এটা হচ্ছে আমার কি R1, এটা হচ্ছে R4, এটা হচ্ছে I1, এটা হচ্ছে A, B, C, D।
এটা হচ্ছে আমার E3, এটা হচ্ছে ওকে, এটা হচ্ছে E বিন্দু। আচ্ছা, এই ব্যাটারিটা এভাবে দেওয়া আছে, ওকে। এখন হচ্ছে আমার লুপ আছে, দেখো দুইটা লুপ আছে বড় বড়, এ বি ই এফ এ। এই লুপে যদি আমি কেভিএল ব্যবহার করি তাহলে কি পাবো? আমি এটা মুছে দিচ্ছি। এই লুপে যদি আমি হচ্ছে এ বি ই এফ, এটা হচ্ছে আমার এফ এ, এই লুপে যদি আমি কেভিএল ব্যবহার করি তাহলে কি পাবো বলতে হবে। তো এক নাম্বার হচ্ছে এ হচ্ছে আমার I1 ইন্টু R1 মাইনাস I2 R4 সমান সমান E1 মাইনাস E2। এটা হচ্ছে আমার এক নাম্বার এ। বি হচ্ছে I1 R1 I3 R4 ইকুয়াল টু E1 মাইনাস E2। সি হচ্ছে I1 R1 মাইনাস I3 R4 ইকুয়াল টু E1 প্লাস E2, ওকে। দেন হচ্ছে ডি নাম্বার I1 R1 প্লাস I3 R4 ইকুয়াল হচ্ছে E1 প্লাস E2, ওকে। সো এবার বলো যে অ্যানসার কোনটি হবে, কমেন্টে জানিয়ে দাও যে এই সার্কিটের জন্য যদি এ বি ডি ই এফ এ এই লুপ নেই তাহলে আমার অ্যানসার কোনটা হবে, এ না বি না সি না ডি, জলদি জানিয়ে দাও। হ্যাঁ 11A আর হ্যাঁ, তো এই 2 নম্বর আমরা সলভ করতেছি। 2 এর অ্যানসার কি হবে? হ্যাঁ শাহরিয়ার না হয় নিপু, তুমি বলেছো যে এটার অ্যানসার হবে বি, ঠিক আছে, ইউ আর কারেক্ট। হ্যাঁ আমি সরে যাচ্ছি, দেখা যাচ্ছে কিনা দেখো যে এটার জন্য আমার অ্যানসার কোনটি হবে, তুমি কমেন্টে জানিয়ে দাও এর অ্যানসার কোনটি হবে। থ্যাংক ইউ। হ্যাঁ জাহানারা আক্তার, হ্যাঁ হচ্ছে এক নাম্বার হচ্ছে এ, হ্যাঁ এক নাম্বার হচ্ছে এ, তো ইউ আর কারেক্ট। তো আমি আরেকটু সময় নিচ্ছি যাতে তোমরা কমেন্ট লিখতে পারো যে কোনটার অ্যানসার কি হবে। আর যদি কারো কোনো এটা অথবা এটা বুঝতে সমস্যা হয় কমেন্টে জানিয়ে দাও দ্রুত। এমডি জিহাদ এ বি হবে কেন? 2 নম্বর হচ্ছে বি হবে। হ্যাঁ নাফিস ফুয়াদ লিখছো একে হবে 4, 2 হচ্ছে 4 না। নাফিস ফুয়াদ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ট্রাইং, বাট তুমি আরেকটু ট্রাই করো তাহলে তোমারটা হতে পারে। থ্যাংক ইউ তোমাদের এই কুইজে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ। এবার হচ্ছে আমরা সেই মূল সার্কিটে চলে যাচ্ছি। আচ্ছা সবাই আমরা সেই মূল সার্কিটে চলে যাচ্ছি। সেগুলো লেখা ছিল, এটা ছিল হচ্ছে বি বিন্দুর জন্য, এটা ছিল ডি বিন্দুর জন্য, আর যে দুইটা লুপ ছিল আমাদের সেগুলোর জন্য এগুলো ছিল। আমি লুপগুলো আবার লিখে দিচ্ছি, এ বি ডি এ, আর এটা ছিল হচ্ছে বি বি ডি সি বি, এই দুটো লুপ ছিল। এখন হচ্ছে আমার যে থার্ড কন্ডিশন ছিল যেটা ছিল হচ্ছে এমন যে যে এই দুই বিন্দুর ভোল্টেজ যদি সমান হয় তখন কিন্তু গ্যাপ ফার্মিতে কোনো কারেন্ট যাবে না। সো তখন আমাদের কি হবে, এই আইজি জিরো হয়ে যাবে, এই আইজি থাকবে না, এইখানে আইজি ভেনিশ, এখানেও আইজি ভেনিশ। তো এইগুলো যদি ভেনিশ হয়ে যায় তাহলে কিন্তু আমি এইগুলো দিয়ে একটু সমাধান করি তাহলে আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এটা পাবো। আমি যদি সমাধান করি তাহলে পাবো পি বাই কিউ সমান সমান আর বাই এস। এই যে এটা হচ্ছে আমার সেই শর্ত, যেই শর্ত যদি পূরণ করা হয় তাহলে কি, যেই শর্ত যদি পূরণ করা হয় তাহলে হচ্ছে তোমার
এই ব্রিজটি সাম্যাবস্থা লাভ করবে, অর্থাৎ কোনো কারেন্ট এর মধ্যে দিয়ে যাবে না। তাহলে আমরা সেই সাম্যাবস্থা বা শর্ত পেয়ে গেলাম, যে শর্তের জন্য গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না। সেটা কি? যে এইটা P/Q সমান সমান যদি R/S হয়, অর্থাৎ এই P/Q দুইটা রোধের অনুপাত যদি R/S এর দুইটা রোধের সমান হয়, তখনই এই গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না। তার মানে হচ্ছে, আমি লিখে দিচ্ছি, যখন BV সমান সমান BD হবে, তখন হচ্ছে অবশ্যই এই দুই অনুপাত সমান হবে। 3 নম্বর হচ্ছে তখন IG0 হবে। আর তখন এই অবস্থাটাকে আমি কি বলবো? আমি এই অবস্থাটাকে বলবো ভারসাম্য অবস্থা। অর্থাৎ আমার ব্রিজ কি আছে? ভারসাম্য অবস্থায় আছে। ওকে, সো তো আমার ব্রিজ ভারসাম্য অবস্থা চলে আসছে। এখন হচ্ছে আমাদের পরীক্ষাতে কিভাবে কোশ্চেন আসে সেটা নিয়ে আমি ডিসকাস করব। আমি হচ্ছে সিলেট বোর্ড 2017 নিয়ে ডিসকাস করতে চাচ্ছি। সিলেট বোর্ড 2017, সিলেট বোর্ড 2017, এটাতে অনেকের প্রবলেম হয়, সো এটা আমি ডিসকাস করতে যাচ্ছি। এটা সি নাম্বারে ছিল এমন একটি কোশ্চেন গ, যে ওখানে চাবি এই জায়গায় দেওয়া ছিল না, এইখানে দেওয়া না থেকে চাবি দেওয়া ছিল হচ্ছে এইখানে, এখানে চাবি দেওয়া ছিল। তো এখানে যদি চাবি থাকে ভালো কথা, এখানে চাবি ছিল। ওকে, এইখানে চাবি ছিল। তো কোশ্চেন ছিল, এখানে পি রোধ দেওয়া ছিল। পি রোধ ছিল কত? আমি লিখে দিচ্ছি 4 ওহম ছিল। আর এটা ছিল হচ্ছে 6 ওহম, এটা ছিল হচ্ছে 12 ওহম, আর এটা ছিল হচ্ছে 20 ওহম। এরকম 4টি রোধ দেওয়া ছিল। যে এবি বাহুর মধ্যে রোধ ছিল 4 ওহম, আর বিসি মধ্যে ছিল 12 ওহম, আর এসি মধ্যে রোধ ছিল হচ্ছে 6 ওহম। ওকে, এখন আমার কথা ছিল, আর এই ব্যাটারি মান ছিল 12 ভোল্টেজ। কত ছিল? 12 ভোল্টেজ। আচ্ছা, এখন গ নাম্বার কোশ্চেন ছিল এমন, আমি এটা এখানে লিখে নিচ্ছি, যে চাবি বন্ধ অবস্থায়, চাবি বন্ধ অবস্থায়, চাবি আমি কোশ্চেন লিখে নিচ্ছি, চাবি বন্ধ অবস্থায় কোন চাবি? ওই যে চাবি দেওয়া ছিল, এই চাবি। চাবি বন্ধ অবস্থায় চতুর্থ বাহুতে, চতুর্থ বাহু কোনটা? এই যে ডিসি হচ্ছে আমার চতুর্থ বাহু। চতুর্থ বাহুতে কত রোধ, কত রোধ কিভাবে সংযুক্ত করলে, কত রোধ কিভাবে সংযুক্ত করলে এই ব্রিজটি সাম্যাবস্থা লাভ করবে। এই ব্রিজটি সাম্যাবস্থা লাভ করবে। গুড, এটা ছিল গ নাম্বার কোশ্চেন। গ শেষে পরে আমরা হচ্ছে ঘ নাম্বার করব। তো চাবি বন্ধ অবস্থায় চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে সংযুক্ত করলে ওই ব্রিজটির সাম্যাবস্থা লাভ করবে। আচ্ছা, যা দেওয়া আছে আমরা লিখে ফেলি। পি এর মান কত দেওয়া আছে? 4 ওহম। তারপর হচ্ছে কিউ দেওয়া আছে হচ্ছে 12 ওহম। তারপর আর কত? তোমরা যেটা ভুল করো, অনেকে আর এটাকে ধরে ফেলো, না, আর কিন্তু এটা না, আর হচ্ছে কত? 6 ওহম, 6 ওহম। তারপর হচ্ছে এই এস হচ্ছে 20 ওহম। ওকে, এখন দেখো যেভাবে দেওয়া আছে এভাবে কি ব্রিজটির সাম্যাবস্থা লাভ করবে? না, কখনোই করবে না। দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে P বাই R ইকুয়াল টু R বাই S, এই অনুপাত কি সমান? না, আমরা দেখতে পাচ্ছি যে P বাই Q কত দেওয়া আছে? 4 বাই 12, আর এখানে দেওয়া আছে কত? দেখো 6 বাই 20। তো আমি যদি ভাগ করি 4 দিয়ে, এখানে হয় 1, এখানে 3, তাহলে 1 বাই 3, আর এখানে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? দেখো 3, 10। তার মানে কি, যে এই দুই অনুপাত সমান না। যদি সমান না থাকে তাহলে কি ব্রিজটির সাম্যাবস্থা লাভ করবে না। তাহলে আমাকে কি আপডেট করতে বলা হয়েছে? যে চতুর্থ বাহুকে আপডেট করতে হবে। যে চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে, কিভাবে মানে কি, এটা কি শ্রেণীতে নাকি এটা কি প্যারালালি সংযুক্ত করতে হবে সেটা। তাহলে চলো আমরা দেখি আমাদের কি করতে হবে।
তো যেই বাহুকে তোমাকে আপডেট করতে বলা হবে ওই বাহুর যে রোধ দেওয়া থাকবে সেটা তুমি সমীকরণে বসাবা না, না বসিয়ে ওটার মান নির্ণয় করো। সো আমরা যদি এটা করি, দেখো আমাকে চতুর্থ বাহু বলা হয়েছে, চতুর্থ বাহু রোধ আমি কিভাবে নির্ণয় করব? পি এ সমান সমান আর কিউ, আর কিউ এখন হচ্ছে এস এর মান নির্ণয় করব আর কিউ বাই পি। সো আর হচ্ছে কত দেখো, আর হচ্ছে 6, কিউ হচ্ছে 12, আর এটা হচ্ছে কত 4। তো কত পেলাম? আমি যদি 2 দিয়ে কাটি এই যে, তো আমি পাচ্ছি 18 ওহম। ওকে, আর তার মানে কি এই ডিসি বাহুর মধ্যে যদি 20 ওহম রোধ না থেকে 18 ওহম থাকতো তাহলে কিন্তু আমার ব্রিজটি সাম্যাবস্থা লাভ করত। তাহলে আমাকে কি করতে হবে? রোধের মান কি কমাতে হবে না বাড়াতে হবে? দেখো আমার আছে 20 ওহম, 20 ওহম রোধ কিন্তু আমার অলরেডি আছে, বাট আমার সাম্যাবস্থার জন্য লাগবে কত? 18 ওহম। তাহলে আমার কি রোধের মান কমাতে হবে না বাড়াতে হবে? অবশ্যই রোধের মান কমাতে হবে। তাহলে কমালে আমরা কি করি? শ্রেণীতে সংযুক্ত করি নাকি সমান্তরালে? অবশ্যই আমরা কমাতে হইলে সমান্তরালে সংযুক্ত করি। ওকে, আচ্ছা এই এতটুকু যা পড়ালাম তোমরা কি বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানাও। হ্যাঁ, যদি তোমরা বুঝতে পারো দেন আমি সামনে যাব, অথবা কোনটা বুঝুনি আমাকে আবার বলো, আমি সেটা আবার বুঝিয়ে দিচ্ছি। এই বিকেলবেলাতে ফিজিক্সের সার্কিট করতে খুবই ভালো লাগতেছে, তাই না? আচ্ছা, আচ্ছা তোমরা কমেন্টে জানিয়ে দাও কাইন্ডলি হচ্ছে তোমরা এটা বুঝতে পেরেছো কিনা যতটুকু আমি এখন শেষ করলাম। আচ্ছা, তো আমাদের দেখতে পেলাম যে হচ্ছে আমাদের রোধকে কমাতে হবে। তাহলে আমরা ধরে নেই, আমরা জানি না আসলে কত রোধ লাগাতে হবে। দেখো এই ব্যাপারটা আমি আবার সুন্দর করে ফিগার এখানে দেখাচ্ছি। হ্যাঁ, যদি এটা হয় আমাদের সেই সার্কিটটা, এই আচ্ছা এটা হচ্ছে এ বি সি ডি। ওকে, তো আমরা দেখতে পেলাম যে এইখানে 20 ওহম আছে, এখানে আছে হচ্ছে 4, এখানে 6, এখানে 12, এখানে 6। ওকে, এই জায়গাতে আমার লাগবে কত? 18। আচ্ছা, যদি আমাকে কমাতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে এই জায়গাতে একটা সমান্তরালে একটা রোধ লাগাতে হবে। কত জানি না, আমরা ধরে নিই হচ্ছে কত x। তো আমরা বলে দিব ধরি x ওহম রোধ এই 20 ওহম রোধের সাথে সমান্তরালে সংযুক্ত করতে হবে, তাহলে যাতে করে তুল্য রোধ কত হয়? 18 হয়। তাহলে আমরা লিখতে পারি 1/x প্লাস 1/20 ইকুয়াল টু 1/18। ওকে, এখানে যদি আমরা লসাগু করি অথবা যদি এটাকে এই পাশে নিয়ে যাই 1/x 1/18 মাইনাস 1/20, তো এখানে যদি আমরা লসাগু করি বা ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই x এর মান পেয়ে যাব। তো আমি দেখে নিচ্ছি আমার x এর মান কত আসে। 1/18 মাইনাস 1/20। তোমরা কমেন্টে জানিয়ে দাও যে তোমার অ্যানসার কত আসছে। গুড, তো আমি অ্যানসার পেয়ে যাচ্ছি, এটা এখনই বলবো না, তোমরা কমেন্টে একটু লিখে দাও যে তোমার অ্যানসার কত আসছে। হ্যাঁ, একজন লিখছে জি স্যার বুঝতে পেরেছি, শাহিদুন নাহার, থ্যাংক ইউ। তাহলে আমাকে বলো তোমাদের এই x এর মান কত আসছে? যেই রোধ সমান্তরালে সংযুক্ত করতে পারলে আমার কি হবে?
18 ওহম রোধ তৈরি হবে। গুড। এখন হচ্ছে আমরা একদম লাস্ট প্রবলেম সলভ করব। তার আগে হচ্ছে যারা এখনো ভিডিওটি শেয়ার করে নাও, যারা এখনো শেয়ার করে নাই দ্রুত ভিডিওটি শেয়ার করে দাও। এটা হচ্ছে কত হবে? এটা হচ্ছে 180 হবে। হ্যাঁ, যারা পেরেছো তাদের জন্য অনেক ধন্যবাদ, আর যারা পারোনি তারাও পারবে। তাহলে গ নাম্বার আমাদের শেষ। এবার হচ্ছে আমরা কত করব? এটা হচ্ছে আমরা এবার লাস্টটা করব, লাস্ট প্রবলেম। সেটা হচ্ছে ডি নাম্বার বা ঘ, যে চাবি বন্ধ অবস্থায় এবং চাবি খোলা অবস্থায়, এই দুই অবস্থায় এই বিসির মধ্যে দিয়ে কি একই কারেন্ট যাবে? চাবি বন্ধ ও খোলা অবস্থায় বিসি বাহুর মধ্য দিয়ে প্রবাহ কত হবে? ওকে, যে চাবি বন্ধ এবং খোলা অবস্থায় বিসি বাহুর মধ্যে দিয়ে প্রবাহ কত হবে? চলো তাহলে এটা নির্ণয় করি আমরা। প্রথমে হচ্ছে আমরা চাবি ধরি, চাবি খোলা। চাবি যদি আমাদের খোলা থাকে তখন সার্কিট অবস্থা কেমন হবে সেটা আমি এঁকে নিচ্ছি। চাবি খোলা অবস্থায় সার্কিট, তাহলে বর্তনী হবে তখন এমন দেখতে। এমন, তখন কিন্তু এই গ্যালভানোমিটারে কোনো কারেন্ট যাবে না। কেন? এই যে ওপেন সার্কিট, যখন কারেন্ট এখানে আসবে তো কারেন্ট যাওয়ার জন্য রাস্তা লাগবে, বাট রাস্তা যেহেতু সে পাবে না, সো এই পথে কারেন্ট যাবে না। সো আমি এটা রাখবো না, বাকিগুলো আগের মতোই থাকবে। এই যে, সো এই তো যখন আমার এই চাবি বন্ধ থাকবে তখন আমার সার্কিট অবস্থা এমন হবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা ডি, আর এটা ছিল হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 12, 6, 20। তো এখন এই বিসি এর মধ্যে কত কারেন্ট যাবে? বিসি এর মধ্যে কত কারেন্ট যাবে খুব সহজে আমরা নির্ণয় করতে পারি। আমরা জানি এখানে হচ্ছে টোটাল কারেন্ট আই বের হবে, এটা হচ্ছে 12 ভোল্টেজ। তো আমরা প্রথমে হচ্ছে এই বর্তনীর টোটাল কারেন্ট কত সেটা নির্ণয় করব। তোমরা দেখতে পাচ্ছ যে এই 4 ওহম আর 12 ওহম রোধ কিভাবে আছে শ্রেণীতে। তাহলে এই দুটো শ্রেণীতে সাজিয়ে আমরা সার্কিট অবস্থা কেমন করতে পারি? দেখো, এমন করতে পারি। এই যে, যেহেতু আমার এই 6 আর 20 যেহেতু শ্রেণীতে আছে, তো তাদেরকে যোগ করে লিখবো, আর বাকি সার্কিটটা আগের মতোই থাকবে। এইভাবে আমাদের সার্কিটের অবস্থা হবে। সো 4 আর 12 কত হবে? 16, আর এখানে হচ্ছে আমার 26 ওহম। ওকে, এখন হচ্ছে দেখো, তোমরা বুঝতে পারছো যে এই দুটো রোধ এভাবে কিভাবে আছে? অবশ্যই এই দুটো রোধ সমান্তরালে আছে। তো সমান্তরাল থাকলে কি হবে? তুল্য রোধ কত হবে সেটা আমি এখানে লিখে নিচ্ছি। আর তোমরা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করে ফেলো যে আমাদের টোটাল তুল্য রোধ কত হবে সেটা আমি দেখে নিচ্ছি। 12। সো এটা করার পদ্ধতি কি দেখো, তুমি যেটা করবা 16 ইনভার্স দিবা প্লাস 26 ইনভার্স প্লাস হোল ইনভার্স, তাহলে অ্যান্সার চলে আসবে। অ্যান্সার আসছে হচ্ছে এই যে 208 বাই হচ্ছে 21 এত ওহম। এটা হচ্ছে আমার কি টোটাল তুল্য রোধ। তাহলে আই কিভাবে হবে দেখো, আই হচ্ছে ই বাই টোটাল তুল্য রোধ, তাই না? সো আমি যদি বসিয়ে দেই 12 বাই 208 বাই 21, সো আমার অ্যান্সার হচ্ছে হবে, তোমাদের অ্যান্সার কত আসছে কাইন্ডলি কমেন্টে জানিয়ে দাও দ্রুত। 20 বাই
আমি আবার করতেছি যে 16 ইনভার্স প্লাস 26 ইনভার্স হোল ইনভার্স, হ্যাঁ এটার সাথে হচ্ছে আমরা কি করব 12 ডিভাইড করব। সো 12 ডিভাইড বাই 28 ভাগ 21, আমার আছে 1.21 অ্যাম্পিয়ার। গুড। তো তোমাদের কত আসছে একটু কমেন্টে জানিয়ে দাও যে এই সার্কিটের তুমি যখন আমাদের বর্তনী কি থাকবে, যখন আমার বর্তনী কি থাকবে বন্ধ থাকবে, এই চাবি যখন আমার খোলা থাকবে তখন আমি কারেন্ট কত পাচ্ছি, এটা আমি কি পেলাম, এটা হচ্ছে আমি বর্তনী টোটাল কারেন্ট পেলাম। এবার আমার কি লাগবে, আমার হচ্ছে এই বিসির মধ্যে দিয়ে কত কারেন্ট যায় সেটা বের করতে হবে। তো সেটা বের করি চলো। তো সেটা হচ্ছে আমি একটা শর্টকাট দিয়ে করে ফেলতে পারি যে আই অফ 16, দেখো তুমি যদি এই যে এটার মধ্যে দিয়ে কত কারেন্ট যায় সেটা নির্ণয় করো তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো এই যে যেহেতু এই 4 আর 16 ওহম রোধ কিভাবে আছে শ্রেণীতে আছে, আর যদি শ্রেণীতে থাকে তাহলে একই কারেন্ট যায়। সো এটার মধ্যে দিয়ে কি কারেন্ট যাচ্ছে সেই কারেন্ট হচ্ছে, আর এই 16 ওহম রোধের মধ্যে দিয়ে কি কারেন্ট যাচ্ছে একই হবে। তো সেটা ফর্মুলা হচ্ছে এইটা 26 বাই 16 প্লাস 26 ইনটু টোটাল কারেন্ট 1.21। তো কত পাচ্ছি, হ্যাঁ 26 ডিভাইডেড বাই 16 প্লাস 26 ইনটু হচ্ছে 1.21। হ্যাঁ আমার অ্যানসার আসছে হচ্ছে 0.75 অ্যাম্পিয়ার। এইটা হচ্ছে আমার এইটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 0.75 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে হচ্ছে এই চাবি খোলা অবস্থায় বিসি বাহুর মধ্য দিয়ে হচ্ছে 0.75 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তোমাদের অ্যানসার কত আসছে এখনই কমেন্টে জানিয়ে দাও, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা এখনই কমেন্টে জানিয়ে দাও যে এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ এবারে হচ্ছে আমরা দেখব যে যখন এই চাবি যখন বন্ধ থাকে তখন বিসির মধ্যে কত কারেন্ট যায় এটা আমরা এখন দেখব। হ্যাঁ হ্যাঁ নিপু আপু তোমার আসছে হচ্ছে 0.75, থ্যাংক ইউ। তো চাবি খোলা অবস্থায় আমরা পেরে গেলাম, এবার চাবি বন্ধ অবস্থায় কি হবে সেটা আমরা দেখতে যাচ্ছি। চাবি কি, এবার আমার হচ্ছে চাবি বন্ধ অবস্থায় কি হবে সেটা আমরা দেখতে যাচ্ছি। চাবি বন্ধ অবস্থায় সার্কিটের অবস্থা কেমন হবে সেটা আমরা এঁকে নিই আগে। চাবি যখন বন্ধ থাকবে তখন সার্কিটটা হবে ঠিক এমন, ঠিক যেমন তুমি চেয়েছিলে। আমি রোধগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেই আমার 12, এই যে 12, আর যখন আমার চাবি যখন বন্ধ থাকবে তখন কিন্তু এটা দিয়ে কারেন্ট ঠিকই যাবে। তো কারেন্ট যদি যায় তাহলে আমার গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট যাবে। সো আমি এটা এইভাবে এঁকে নিচ্ছি। তো 4 12 6 20, ওকে। তো এই কারেন্ট আই এখানে যাবে, এখানে গিয়ে দুইটার কারেন্টের ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে আই, আমরা বলতে এটা হচ্ছে I1 বলতে পারি, এটা হচ্ছে I2। এবার হচ্ছে এখান দিয়ে পরীক্ষাতে কোশ্চেন এভাবে দেওয়া ছিল যে কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে। সো কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে মানে হচ্ছে বি বিন্দুর ভোল্টেজ হচ্ছে বেশি। সো আমরা নাম দিয়ে দিচ্ছি A B C D।
আর এটা হচ্ছে ছিল জি এইচ। ওকে, এখন হচ্ছে আমরা লুপগুলোতে হচ্ছে কেবিএল ব্যবহার করব। যদি লুপগুলোতে আমরা কেবিএল ব্যবহার করি তাহলে কিন্তু হচ্ছে আমরা সমীকরণ পাবো। সেই সমীকরণগুলো যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু ইজিলি এই বিসি এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা বের হয়ে যাবে। তো আমরা কিন্তু এই জিনিসটা লিখতে পারি, ধরো এটা যদি আমরা আইপি বলি, এটা ধরো আমাদের আইপি, এটা আমাদের হচ্ছে আই আর, এটা হচ্ছে আমাদের আই কিউ, এটা হচ্ছে আইজি, এটা হচ্ছে কি আইএস। ওকে, আর এটা হচ্ছে আমাদের আইজি। ঠিক আগের মতো করে একটু আগে আমরা যেভাবে লেবেলিং করেছিলাম ঠিক সেভাবে আমরা লেবেলিং করতেছি। তো এটা হচ্ছে আমাদের আই আর। আচ্ছা, তো এই আই কিউ কে আমি কি লিখতে পারি? দেখো আই কিউ কিন্তু আমি লিখতে পারি হচ্ছে এভাবে, আমি আই কিউ কে এভাবে লিখতে পারি, কারণ হচ্ছে দেখো এই আইপি ইকুয়াল টু লেখা যায়, আইপি ইকুয়াল টু লেখা যায় আইজি প্লাস আই কিউ। তো সেখান থেকে কিন্তু আমি লিখতে পারি আই কিউ সমান সমান কি আইপি মাইনাস আইজি। দেখো এই যে, তো আই কিউ না লিখে আমি লিখতে পারি হচ্ছে এটাকে আইপি মাইনাস আইজি। তাতে করে কি হবে? তাতে করে হচ্ছে একটা আননোন কমে যাবে। আর আননোন কমলে কি সুবিধা? আননোন কমলে সুবিধা হচ্ছে আমার সমীকরণ কম দরকার হবে। কারণ তোমরা জানো যে একটা অজানা রাশি মান নির্ণয় করার জন্য একটা সমীকরণ দরকার, দুইটা অজানা রাশি মান নির্ণয় করার জন্য দুইটা সমীকরণ দরকার। তো যত আবার আননোন কমে যাবে তত কিন্তু আমার ক্যালকুলেশন ইজি হবে। সো এখন একই ভাবে দেখো আমি আইএস টাকে কি লিখতে পারি? আই আর প্লাস আইজি ইকুয়াল টু হচ্ছে আইএস। ওকে, এইখান থেকে আমি কি লিখতে পারি? আইএস কে বাদ দিয়ে আমি লিখতে পারি আই আর প্লাস আইজি। ওকে, এতে করে কি সুবিধা হবে? এতে করে হচ্ছে আমার আননোন কমে যাবে। এখন হচ্ছে আমরা লুপগুলোতে আমরা কেবিএল ব্যবহার করি। চলো, তো এবার হচ্ছে আমি এটা মুছে দিচ্ছি। এইখানে হচ্ছে আমি লুপগুলোকে ব্যবহার করব। তো প্রথম লুপ হচ্ছে এ বি ডি এ। এই লুপে যদি আমি কেভিএল ব্যবহার করি তাহলে কি লিখতে পারবো? কেভিএল ব্যবহার করে, কিরশফের দ্বিতীয় সূত্র ব্যবহার করে সো আমি কি পাবো? দেখো আমি যেটা পাবো সেটা হচ্ছে এই যে, এটা মাল্টিপ্লাই দেব মাইনাস, আমরা বলেছিলাম যেদিকে দিয়ে কারেন্ট যায় সেদিকে আগে প্লাস পরে মাইনাস, তো পরেরটাই লিখবো। তো পরে হচ্ছে 4ip, এবার দেখো এদিকে কারেন্ট যাচ্ছে আগে প্লাস পরে মাইনাস, মানে কি ভোল্টেজ কি হচ্ছে? ডাউন হচ্ছে। ভোল্টেজ ডাউন হলে মাইনাস, তাহলে মাইনাস আইজি। ও কোশ্চেনে এটা দেওয়া ছিল যে এই গ্যালভানোমিটার অভ্যন্তরীণ রোধ কত? 2 ওহম। সো আমরা লিখতে পারি যে মাইনাস 2ig। ক্যান উই রাইট? হ্যাঁ, উই ক্যান রাইট। সো দেন হচ্ছে এই যে এখানে চলে যাচ্ছি এ বি ডি এ, এ বি ডি এ, এখন ডি থেকে এ তে যাব। তো আগে এখানে প্লাস ছিল পরে মাইনাস ছিল, আমি যদি এদিক দিয়ে যাচ্ছি আমি কি পাচ্ছি? আগে মাইনাস পরে প্লাস, তার মানে ভোল্টেজ কি হচ্ছে? রাইজ হচ্ছে। ভোল্টেজ যদি রাইজ হয় তাহলে প্লাস দিব, তাহলে প্লাস কি হবে? 6IR, 6IR ইকুয়াল টু কি হবে? 0 হবে। হ্যাঁ, তোমরা কমেন্টে একটু জানিয়ে দাও যে এটা তোমরা বুঝতে পেরেছো কিনা। তারপর হচ্ছে এবার যদি হচ্ছে আমি বি ডি সি বি এই লুপে কেভিএল ব্যবহার করি তাহলে কি পাবো? তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস, প্রথমে আমি বি থেকে ডি তে যাব, তো এখানে কি আছে? মাইনাস 2ig। এবার হচ্ছে এদিক দিয়ে যাব, এখানে মাইনাস প্লাস, তো এখানে হচ্ছে কি IR ইন প্লাস IS, তো এটা দেওয়া আছে 20, সো IR প্লাস IG। সো এটা আমি আর এই পাশে লিখি যদি দেখা না যায়, তো মাইনাস 2ig মাইনাস 20IR প্লাস IG ইকুয়াল হচ্ছে কি? দেখো ইকুয়াল হচ্ছে এই যেহেতু কারেন্ট এদিক দিয়ে যাচ্ছিল তাহলে এদিকে প্লাস এদিকে মাইনাস, তো আমি কিন্তু লুপ যাচ্ছি বি ডি সি বি, তাহলে বি আমি যাচ্ছি সি থেকে বি এর দিকে, তো আগে মাইনাস পরে প্লাস। আমি যেভাবে যাচ্ছি লুপ অনুযায়ী যেভাবে যাচ্ছি আগে মাইনাস পরে প্লাস,
তার মানে কি ভোল্টেজ ইজ রাইজিং, ভোল্টেজ কি বৃদ্ধি পাচ্ছে, তাহলে ভোল্টেজ যদি বৃদ্ধি পায় তাহলে কি দিব, প্লাস দিব। তাহলে প্লাস কি হবে বলো, হচ্ছে 12 ইনটু আইপি মাইনাস আইজি ইকুয়াল টু 0। এরপর হচ্ছে আরেকটা লুপ নিব। কেন আরেকটা লুপ নিব, তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে আমাদের আননোন কয়টা, তিনটা। এই যে আইপি একটা আননোন, আইজি একটা আননোন, আইআর একটা আননোন। সো যেহেতু তিনটা আননোন, তো তিনটা আননোন ভ্যালু বের করার জন্য আমাকে তিনটা সমীকরণ দরকার হবে। তাই আমি তিনটা লুপকে ব্যবহার করব। যদি আমার আননোন হতো থাকতো চারটা, তখন আমি চারটা লুপকে ব্যবহার করতাম। যদি আননোন থাকতে পাঁচটা, তখন পাঁচটা লুপ ব্যবহার করতাম। আমি যতগুলো লুপ ব্যবহার করব ততগুলো আমি কি পাবো, ইকুয়েশন পাবো। সো GH আবার এই লুপে যদি আমি KVL ব্যবহার করি তাহলে কি লিখতে পারবো, আমি যেটা লিখতে পারবো সেটা হচ্ছে প্রথম হচ্ছে মাইনাস 6IR, তারপর হচ্ছে আবার মাইনাস 20IR প্লাস IG। তারপর দেখো আমি এখান যে সি থেকে জিতে আসবো, সি থেকে জিতে আসবো, যখন আসবো কোনো বিদ্যুৎ উপাদান নাই, সো নো টেনশন। তারপর জি থেকে যে কোথায় যাব, এইচে যাব, জি থেকে যখন এইচে যাব দেখো আগে মাইনাস পরে প্লাস। সো সেই একই গান, আগে মাইনাস পরে প্লাস, তার মানে কি ভোল্টেজ বৃদ্ধি পাচ্ছে, ভোল্টেজ ইজ কি রাইজিং। সো এখানে হচ্ছে প্লাস হবে, প্লাস কি হবে 12 হবে ইকুয়াল টু 0। দেখো এই লুপে কিন্তু আমার কি আছে, ব্যাটারি আছে। সো ব্যাটারি মান আমি লিখে দিচ্ছি -12। আমি এটা মুছে দিচ্ছি। এখন দেখো আমি তিনটা সমীকরণ পেলাম। এই তিনটা সমীকরণ যদি আমি সমাধান করি, তো পরীক্ষাতে তুমি যদি নরমালি সমাধান করো একটু সময় বেশি লাগতে পারে। তুমি চাইলে যেটা করতে পারো, ক্যালকুলেটরে নির্ণয় করতে পারো, তাতে তোমার সময় সেভ হবে। যেমন হয়তো তুমি এই তিনটাকে এমন তিনটা ইকুয়েশন পাবা, সেটা আমি সলভ করতেছি। আচ্ছা আমি কি এটা মুছে দিতে পারি না, এটা আমার মুছার লাগবে না, আমি এই পাশে লিখতে পারবো। তো এটাকে যদি একটু মডারেট করি এই ইকুয়েশনটাকে, তাহলে কি লিখতে পারবো, দেখো আমি এই ইকুয়েশন একটু মডারেট করব। দেখো -2IG আর এখানে আছে কয়টা 20IG আর এখানে আছে 12IG। তো এইগুলো দিয়ে আমি সব অ্যাড করি তাহলে কত হয়, 2 20 আর কত 12। তাহলে আমি কত পাচ্ছি, আমি পাচ্ছি হচ্ছে সবগুলা মাইনাস, তো সবগুলা কি অ্যাড হবে, 2 + 20 + 12, তার মানে 34 হবে। তাহলে এটা হচ্ছে 34IG। ওকে, তারপর কি পাচ্ছি দেখো IR কটা পাচ্ছি, আচ্ছা IP কটা পাচ্ছি, IP হচ্ছে 12 পাচ্ছি। আমি IP কে আগে লিখবো, কেন এখানে আমি IP আগে লিখছি, সো এখানে আমি IP আগে লিখবো 12 IP - 34 IG। ঠিক এটার মতো করে লিখবো, এখানে IP আগে লিখছি, IG আগে লিখছি, IR পরে লিখছি। তুমি এগুলাকে হচ্ছে XY মনে করতে পারো। X মানে হচ্ছে IP আর Y মানে হচ্ছে IG, ওকে, আর Z মানে হচ্ছে IR। তুমি এভাবে চিন্তা করতে পারো। তো এখন হচ্ছে আমার IR কটা থাকে, দেখো IR হচ্ছে 20 IR ইকুয়াল টু 0। ওকে, তো এটা হচ্ছে আমার 1 নং ইকুয়েশন, এটা হচ্ছে আমার 2 নং ইকুয়েশন। আর এটাকে আমি সাইজ করে লিখবো। সবার আগে হচ্ছে আমি লিখবো IG লিখবো। IG কত হয় 20 IG। তারপর হচ্ছে আমি লিখবো হচ্ছে কি না, সবার আগে হচ্ছে আমি IP লিখবো। IP কত, ও IP এখানে নাই, সো আরো সুবিধা। তো IP যদি না থাকে তাহলে আমি কি 0 IP লিখবো, 0 IP, ভালো কথা। তারপর হচ্ছে আমি লিখবো IG কটা আছে দেখো, IG হচ্ছে এই যে -20 IG। ওকে, তারপরে কি দেখো IR কটা হয়, IR হচ্ছে 6 আর এখানে 20, তার মানে 26 IR। আর আমার কি আছে 12।
সো 12 কে হচ্ছে আমরা এই পাশে নিয়ে যাব -12। তো আমি কি কি পেলাম, আমি তিনটা ইকুয়েশন পেলাম, এই তিনটাকে বক্স করে ফেলে দিছি। এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, সরি এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, আরেকটা ইকুয়েশন হচ্ছে বাকিগুলো মুছে দিচ্ছি। এই যে একটা ইকুয়েশন, এই যে এই যে সো আমি তিনটা ইকুয়েশন পেয়ে গেছি আর তিনটা আননোন। আর আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে এই যে আইপি মাইনাস আইজি, এখন এইগুলো যদি তিনটা আমি সমাধান করি ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে আমি যেটা পাবো সেটা আমি লিখে নিচ্ছি। তার আগে তোমরা কমেন্টে জানিয়ে দাও যে আমি যতটুকু করেছি এখানে তোমাদের কোনো সমস্যা আছে কিনা। ফাহিম খান, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আচ্ছা, আমি যতটুকু লিখছি এটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানিয়ে দাও, তাহলে আমি সামনে যাব। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে এই যে তিনটা সমীকরণ পেলাম, এই সমীকরণ তিনটাকে সমাধান করে আইপি আইজি আইআর নির্ণয় করা। আচ্ছা, তো এটা যেহেতু আমার লাগবে না তাই এটা আমি মুছে দিচ্ছি। এখন যদি আমি এই তিনটাকে ক্যালকুলেটরে বসাই তাহলে আমি কি পাচ্ছি, তোমরা ক্যালকুলেটরে ম্যাট্রিক্স অপশনে চলে যাও, ম্যাট্রিক্স অপশনে চলে করতে পারো, একটা ম্যাট্রিক্স অপশনে করতে পারো, দুই নম্বর অপশন হচ্ছে তোমরা ইকুয়েশন অপশনে করতে পারো। তো ইকুয়েশন অপশন চলে যাও, 5, এই দেখো আমরা ইকুয়েশন যদি 5 অপশনে চলে যাই তখন আমরা কি দেখতে পাই, এখানে দেখতে পাচ্ছ যে 2 নম্বর অপশন, 2 নম্বর অপশন কি দেওয়া আছে, একটা ইকুয়েশন দেওয়া আছে, সেটা হচ্ছে এরকম axy by plus cz সমান সমান কি bn, এমন কি দেওয়া আছে। এটা হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে কনস্ট্যান্ট গুলো সবগুলোকে ডান পাশে রাখতে হবে। এখন হচ্ছে এখানে আমি যদি এই ইনপুট গুলো দেই, অর্থাৎ x এর জন্য হচ্ছে এইটা, y এর জন্য হচ্ছে এইটা, z এর জন্য হচ্ছে এইটা, আর কনস্ট্যান্টের জন্য হচ্ছে এই ডান পাশে যেটা আসে সেইটা, এটা আমার কনস্ট্যান্ট। যদি ক্যালকুলেটরে বসাই দিই তাহলে অ্যানসার হয়ে যাবে। তো আমি অ্যানসারটা করে নিচ্ছি। ইকুয়েশনে গেলাম, ইকুয়েশন অপশনে গিয়ে 5, তারপর অপশন 2, তারপরে তোমার ইকুয়েশন এই আনগুলো লিখে ফেলবে। 2 নাম্বার আমি লিখে নিচ্ছি -4 -2 +6 দেন হচ্ছে 0, তারপর হচ্ছে এখানে হচ্ছে +12 -34 -20 0। আমার ধ্রুবক কিন্তু দুটোর জন্য 0, বাট এর জন্য ধ্রুবক কত পাইছি -12। তোমাকে অবশ্যই ধ্রুবক ডান পাশে নিয়ে আসতে হবে সমীকরণের, আর এটার জন্য কিন্তু 0 দিতে হবে। 0 -20 -26 দেন -12। এক্সিলেন্ট। দেখি আমি কত পাচ্ছি। হ্যাঁ আমি x পাচ্ছি, x মানে আমার কি 0.732, x মানে হচ্ছে আমার আইপি। তারপর y পাচ্ছি, y হচ্ছে -0.024, আর y মানে আমার এখানে কি আইজি। তারপর হচ্ছে z পাচ্ছি হচ্ছে 0.48, ওকে। সো 0.48 হচ্ছে আমার কি আই, কার মান আই আর এর মান। সো আমি আইপি আইজি আই আর এগুলো পেয়ে গেলাম কোন অপশন থেকে, ইকুয়েশন ক্যালকুলেটর ইকুয়েশন অপশনে গিয়ে 5 গিয়ে তারপর 2, তারপর হচ্ছে তুমি ইকুয়েশন লিখবা যেখানে তুমি x y z পেয়ে যাবা, আর x হচ্ছে আইপি, y হচ্ছে আইজি, আর z হচ্ছে আইআর। সো এখন হচ্ছে আমার কি লাগবে মনে আছে, আমার কিন্তু চাবি বন্ধ অবস্থায় বিসি বাহুর মধ্যে কত কারেন্ট যায় সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে এমন যে তোমাদের মনে আছে কিনা, সেটা ছিল হচ্ছে আইপি সমান সমান আইজি প্লাস আই কি ছিল
আই কিউ ছিল, তাই তো? তো ওটার মধ্যে কত কারেন্ট গিয়েছিল সেটা হচ্ছে আই কিউ ছিল হচ্ছে এমন, আই কিউ ছিল আইপি মাইনাস আইজি। ঠিক আছে, এখন দেখো আইপি কত পাচ্ছি 0.732, আইজি কত পাচ্ছি মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 024, তো প্লাস 024, তাহলে আমি কত পাই দেখি 0.732 প্লাস 0.024, হ্যাঁ আমি মান পাচ্ছি 0.756, এক্সিলেন্ট, এত অ্যাম্পিয়ার। তাহলে আমি কি পাচ্ছি বিসি বাহুর মধ্য দিয়ে কারেন্ট, আমি লিখে নিচ্ছি বিসি বাহুর মধ্য দিয়ে কারেন্ট যখন আমার চাবি কি থাকে বন্ধ থাকে। ওকে, তাহলে বিসি এর মধ্যে দিয়ে কারেন্ট আমরা পেয়ে গেলাম, সেটা কি 0.756 অ্যাম্পিয়ার। এখন কমেন্টে তুমি জানিয়ে দাও যে কোন জায়গাতে তোমার বুঝতে অসুবিধা হয়েছে। ফারহানা পারভিন, জি স্যার অ্যান্সার মিলছে, গুড। সানজানা স্বর্ণা, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এখন আমাকে বলো যে কোন জায়গাতে তুমি বুঝতে পারোনি বা তোমার বুঝতে অসুবিধা হয়েছে। হ্যাঁ, যদি তুমি এটা পেরে যাও তাহলে হচ্ছে আমরা আরেকটা ছোট্ট একটা সমস্যা তোমাকে দিব। হ্যাঁ, এমডি জাহিদ হোসেন পটুয়াখালী থেকে দেখতেছো, থ্যাংক ইউ ভেরি মাচ জাহিদ তোমাকে। হ্যাঁ, তোমরা যারা এখন জয়েন করেছো ক্লাসটিকে অবশ্যই শেয়ার করে দাও যাতে করে তোমরা বন্ধুরাও উপকৃত হতে পারে, কারণ এই যে তোমার হুইটস্টোন ব্রিজ এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর তোমার কি বোর্ড এক্সাম এন্ড অলসো ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টেস্ট। আর তুমি যদি এটা ভালো পারো তাহলে তুমি সার্কিটের যে কোনো প্রবলেম পারবে, কারণ সার্কিটের যে জটিল প্রবলেম সেটা হচ্ছে কেসিএল এন্ড কেভিএল, সেই দুইটা তথ্যকে ব্যবহার করেই এটা সমাধান করা হয়। সো এটা যদি তুমি ভালো পারো আশা করি তোমাদের যে কোনো সার্কিট তুমি ভালো করে বুঝতে পারবে। সো তোমরা কমেন্টে লিখে দাও যে এই পর্যন্ত যা আসছে অ্যানসার 0.756 তুমি বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, জি এখন ক্লিয়ার। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড। মুস্তাক শাহরিয়ার, হ্যাঁ তুমি বুঝতে পেরেছো, ধন্যবাদ। তো নেক্সট ক্লাসটি তোমরা হচ্ছে কোন বিষয় পড়তে চাও কমেন্টে জানিয়ে দাও। তো ভালো থাকো, আবার তোমাদের সামনে লাইভ ক্লাস নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম। হুম